সরকার নিয়োগ করবে। সরকার আর আমাদের সাথে আমরা চেষ্টা করব যে সরকার যাতে আমাদের সাথে আর অন্যায় না করে। অবিলম্বে শিক্ষা মিত্রদের বকেয়া বেতন মিটিয়ে দিয়ে কাজে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সাধারণ শিক্ষকদের মতো শিক্ষা মিত্রদেরও 60 বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার রয়েছে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখে গত শুক্রবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, আর তাতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষা মিত্রদের মধ্যে। আজ শুক্রবার সকালেই মালদহ জেলার একাংশ শিক্ষা মিত্র হরিশ্চন্দ্রপুরে এক বেসরকারি নার্সারি স্কুলে প্রেস মিট করে অবিলম্বে তাদের নিয়োগ করার দাবি করেন। বাংলার পিছিয়ে পড়া স্কুল ছুট ছাত্রছাত্রীদের পড়াতে 2004 সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তখন মাসিক 1000 থেকে 2400 টাকা ভাতা দেওয়া হয়। 7 বছর কাজ করার পর 11 সালে তাদেরকে বসিয়ে দেয় রাজ্য সরকার অলিখিতভাবে। এবার সেটা নিয়ে চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে। এবার প্রশ্ন তুলে সংক্রান্ত মামলা দায়ের হয়। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে সিলমোহর পায়। শিক্ষামিত্ররা পাবেন 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে। এই মামলাতেই সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখে কলকাতা হাইকোর্টে জানিয়েছে বকেয়া বেতন শিক্ষামিত্রদের দ্রুত কাজে ফেরোতে হবে, বকেয়া বেতন মেটাতে হবে। সরকারের কাছে আমার অনুরোধ রইবে যে আমাদেরকে এতদিন ধরে আমরা কর্মরত আছি, অথচ আমরা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি, আমাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না। ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা সংসার চালাচ্ছি কষ্ট করে, আমাদের বকেয়া টাকা তো দেওয়া দূরের কথা। আমাদের সিঙ্গেল বেঞ্চ যেটা রায় দিল, ডিভিশন বেঞ্চে সেটাই রায় দিয়েছে, আমাদের সবার পক্ষেই রায় হয়েছে। দিদির কাছে আমার অনুরোধ রইবে যেন আমাদেরকে আমাদের মান সম্মান সহকারে আমাদেরকে কর্মরত করা, পুনরায় আমাদেরকে বকেয়া বেতন সহ আমাদেরকে কাজে বহাল রেখে আমাদের যেই সর্বশিক্ষা মিশনের যে নিয়মাবলী, সেই নিয়মকে ফলো করে আমাদেরকে যেন পুনরায় দিদি আমাদেরকে কর্মরত করুক। তো আমরা এখনও আমাদের কাজকে বহাল রেখেছি। আমরা চাই, আমাদেরকে নিয়োগ করা হয়েছিল যেন সমাজের পিছিয়ে পড়া শিশুরা যারা স্কুল আসতে ইচ্ছুক নয় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে স্কুলে ফিরে নিয়ে আসা এবং শিক্ষার সঙ্গে জড়িত করা। আমরা গ্রামে ঘুরে ঘুরে সেই সমস্ত শিশুদেরকে নিয়ে এসেছি, স্কুলে ঢুকিয়েছি, পড়াশোনাতে সাহায্য করেছি। ওরা এখন সেই ছেলেগুলো অনেকে এখন MA BA কমপ্লিট করে বসে আছে, সেটা আমাদের জন্যই। সেই স্কুল ছুটগুলোকে ঘরে স্কুলে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্বটাই আমাদেরকে দেওয়া হয়েছিল। ওই কাজগুলো আমরা এখনও করে আছি। বর্তমানে কিন্তু ওই সংখ্যাটা অনেক কমেছে। তো দিদির বোঝা উচিত যে এই যেগুলো ছেলে স্কুলে আসতে চায় না তাদেরকে নিয়ে আসাটাই আমাদের মেন দায়িত্ব ছিল। ওই দায়িত্বটা আমরা কিন্তু ইমানদারির সঙ্গে করে যাচ্ছি। বর্তমানে আমি দৌলতপুর হাই স্কুলে কর্মরত আছি। এখন কি সরকারিভাবে কোনো বেতন পান আপনি? না, সরকার আমাদেরকে কোনো বেতন দেন না, কিন্তু আমরা চাই আমরা আমাদের নিজের কাজগুলোকে বহাল রাখবো। সরকারের কাছে আমার অনুরোধ রইবে যেন সরকার আমাদের সবাইকে উপযুক্ত সম্মান দিয়ে আমাদের কাজে আমাদেরকে ফিরিয়ে রাখো, জড়িত রাখো। আমরা চাই আমাদের মাধ্যমে পিছিয়ে পড়া শিশুরা স্কুলের সঙ্গে জড়িত হোক, শিক্ষার সঙ্গে জড়িত হোক, সমাজ উন্নত হোক। আপনার নাম? আমার নাম রৌশনা মাসুদ। আপনার বাড়ি? আমার বাড়ি মালিপাত্র। আপনি কোন স্কুলে কর্মরত? আমি প্রথমে ডাউহা প্রাথমিক স্কুলে ছিলাম। সেকেন্ড যখন ডিপুট হলো তখন আমাদের দৌলতপুর হাই স্কুলে নিয়োগ করা হলো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। একটা সিঙ্গেল বেঞ্চের রায় হলো, সেখানে জিতলাম আমরা। একটা আবার সুপ্রিম কোর্টের ওটা কি ডিভিশন বেঞ্চে, সেখানে গেল সরকার উকিল খুব চ্যালেঞ্জ করে, সেখানেও এমনভাবে বোকানি খেয়েছে, রায় আমাদেরই পক্ষে। আমি চাইবো না যে সরকার আর এগোয়, যেখানে যাবে এই রায়ই বহাল থাকবে। আমাদের জীবনের সাথে যাতে আর সরকার কোনো রকমের খেলা না করে, এটাই অনুরোধ। শুধু আমাদের পক্ষে হাইকোর্ট কি রায় দিয়েছেন? আমাদের পক্ষে রায় দিয়েছে হাইকোর্ট যে আমাদেরকে 60 বছরের জন্য বহাল রাখতে হবে। সর্বশিক্ষা মিশনের আওতায় যেগুলো সুযোগ সুবিধা সেগুলো আমাদেরকে দিতে হবে। আর একটা যে আমাদের 2011 থেকে যে বকেয়া বেতন এখনও দেয়নি, আমরা প্রত্যেকটা স্কুলে এখনও কর্মরত। এই যে আপনারা 2000 সম্মানী বেতনটা যাতে আমাদের সরকার আমাদের দিয়ে দেয়। 2004 সাল থেকে যে আপনারা যে সেই কাজ করে আসছেন সর্বশিক্ষা মিশন আন্ডারে, ফার্স্টে আপনাদের কি নিয়োগ কোন সরকার করিয়েছিল? হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমাদের নিয়োগ করেছিল বামফ্রন্ট সরকার।
আমি একটাই কথা বলতে চাইবো যে সরকার গড়ে ভাঙে, দল আসে যায়, তার মধ্যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুশৃঙ্খলতা যাতে ব্যাঘ্ন না হয়, এই সমস্ত কিছু বন্ধ গড়া ভাঙার ভিতরে সরকার আসবে যাবে, তাতে আমাদের কি আছে? আমাদের কোন সরকার দিল, অন্য সরকার এসে আমাদের বের করে দিবে। আমরা যে একটা বাচ্চাকে শিক্ষিত করি পরিশ্রম করে দিনে রাতে, সেই বাচ্চাটা একদিন ডক্টর হবে, সেই বাচ্চা একদিন ইঞ্জিনিয়ার হবে, সেই বাচ্চা একটা উচ্চ পদস্থ জায়গায় যাবে। সেই বাচ্চা যে বাচ্চা একটা শিক্ষকের কাছ থেকে নিজের জ্ঞান নিচ্ছে, সেই শিক্ষককে এইভাবে বঞ্চিত করে দেওয়াটা কোনোই সরকারের উচিত না। শিক্ষাদানের সুশৃঙ্খলতাকে যাতে কোনোদিন না ভাঙে, সেটাই আমি আবেদন করব সরকারের কাছে, যে আমাদের সাথে আর খেলা না হয়, আমাদের এই বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ সুবিধা করে যাতে করে দেয়। আপনারা কোন বাচ্চাদেরকে পড়াশোনা করাতেন? আমরা স্কুল ছুট বাচ্চাদেরকে পড়াশোনা করাতাম। কোন ক্লাস পর্যন্ত? 8 ক্লাস অবধি। এটা কি আপনি কি স্কুল টাইমে পড়াতেন? এটা না, আপনারা কি স্কুল টাইমে কি বাচ্চাদের সেই শিক্ষাটা দিতেন? স্কুলে পড়াতেন? আমরা স্কুল টাইমে, এমনকি আমরা প্রাইমারিতে না, আমরা আপার প্রাইমারিতে পড়াতাম। আমাদেরকে নিয়োগ করা হয়েছিল গ্র্যাজুয়েশন লেভেলে, আর আমরা কোনো অবৈধ কোনো কিছু দিয়ে, ঘুষ দিয়ে আমরা চাকরি পাইনি। আমাদের ইন্টারভিউর মাধ্যমে ছাঁটাই করেই চাকরি দেওয়া হয়েছিল সিপিএমই আমলে। তৃণমূল আসার পরে আমরা আর কি বুঝি রাজনীতির সব, আমাদেরকে বার করে দেয়। আমরা বার হয়ে যাওয়ার পরে আমরা সহজ সরল মানুষ কিছু বুঝতে পারি না, তারপরে ছুটাছুটি করি। সমস্ত মন্ত্রী, এমএলএ, অধিকারী, এসআই কেউ আর আমাদের কোনো গুরুত্ব দিল না, অবহেলাই করেছে। লাস্টে এই সমস্ত মায়াজালে, এই যে বাচ্চাদেরকে পড়ানো যে মায়াজালটা এমনভাবে মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে বসলো 7-8 বছরে আমাদের, যে আমরা আর কোনো জায়গায় জীবনে ফোকাসই করতে পারলাম না। এই যে ফোকাসটা আমরা করতে পারলাম না, এই ফোকাস না করার ফলে শুধু একমাত্র একটাই জিনিস, যে ওই বাচ্চাদের ওই মুখগুলো দেখে, যে আমরা 8 বছর অবধি বাচ্চাকে মানুষ করলাম, মানুষ করে অনেক বাচ্চা আমাদের ওই অবস্থাতেই ছেড়ে দিতে হলো সরকারের চাপে, যে না তোমাদের স্কুল আসতে হবে না, তোমাদের কিছু পাবে না, বিনা বেতনে কাজ করতে হবে। এইগুলো সমস্ত দেখে শুনে বাচ্চারা আমাদের কাছ থেকে ছুটে গেল। এই বাচ্চাদের মুখ দেখেই আমরা কোর্টের দ্বারস্থ হলাম 2016-তে। 2016-তে আমরা মামলা করলাম সিঙ্গেল বেঞ্চে। সেই মামলা চলার পরে সিঙ্গেল বেঞ্চে আমরা জিতলাম। এই যে রায় বললাম, এই রায় সিঙ্গেল বেঞ্চ দিল। সরকারি উকিল জোর করে, ওরা তো সরকারের কাছ থেকে টাকা পায়, জানে না যে আমরা কি কষ্টে টাকা দিয়ে নিজের উকিলকে টানি। সরকারি উকিল জোর করে নিয়ে চলে গেল ডিভিশন বেঞ্চে। এখন ডিভিশন বেঞ্চে আবার শুনানি, আবার দাখিল, আবার দিল্লি থেকে কাগজপত্র, আবার আমাদের কাগজপত্র, এগুলো করতে করতে শুধু কিছু না সময় পার, শুধু সময় পার। জীবন থেকে অনেক সময় নষ্ট, শেষ। লাস্ট বয়সে অনেক আমাদেরই যে আছে, যারা লাস্ট বয়সে চলে এসছে, আর হয়তো চাকরি বেশি দিন নাই ওদের। ওরা চাইছে যে ওদের লাস্ট বয়সটা এই বাচ্চাদের সাথেই থাকুক। তারপরে এই ডিভিশন বেঞ্চে আমাদের পক্ষেই রায় দিলেন জজ সাহেবরা। আমরা জয়ী হলাম। শুধু আমরা জয়ী না, জয়ী হলো সেই বাচ্চারা, জয়ী হলো সেই আমাদের পিছিয়ে পড়া ছেলেরা, জয় হলো আমাদের সেই সংগঠনের, জয় হলো আমাদের কষ্টের। আপনার নাম? আমার নাম শাহনওয়াজ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি বনসুরিয়া আপার প্রাইমারি গার্লস স্কুলে পড়াতাম। এখানে সুপ্রিম কোর্ট জানেন আপনারা, শিক্ষামিত্রদের ক্ষেত্রেও তারা 2006 সালে লেফটের সময় তারা সর্বশিক্ষা অভিযানের কাজ চালাচ্ছিল, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র এরা। আর তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করলো তাদের মধ্যে শুধুমাত্র শিক্ষামিত্রদেরকে 2012 সালে। সেটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে মামলা করি। 1 বছর ক্ষমতা আসার মাথায় একেবারেই। ফলে শুরু থেকেই তাদের উদ্যোগ ছিল কীভাবে চাকরি থেকে বরখাস্ত করা যায়। আমরা মামলা করি, সিঙ্গেল বেঞ্চ রায় দেয় তাদের চাকরিতে পুনর্বহাল করার। সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে অ্যাপিলে গেছিল। আজকে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, সেই অ্যাপিল খারিজ করে দিয়েছে।
ফলে শিক্ষামিত্রকে পুনর্বহাল করতে হবে। আমি আশা করছি সর্বত্র যত শিক্ষামিত্র আছে যাদেরকে পুনর্বহাল করবে রাজ্য, যারা চাইছে যে নিয়োগ করব আমরা, তারা মাথায় রাখবে এই শিক্ষামিত্রদেরও অধিকার আছে 60 বছর চাকরি করার। তাদের যাতে চাকরিতে পুনর্বহাল করবে। আজকে ডিভিশন বেঞ্চের নির্দেশ পরে আশা করব আবার রাজ্যের পয়সা ধ্বংস করে সুপ্রিম কোর্টে যাবে না, যেতেই পারে, তাদের সে অধিকার আছে, আইনি অধিকার। কিন্তু চাইব যদি মানবিক হয় এই সরকার, যদি সত্যি সত্যি চায় যে শিক্ষকদের চাকরি হোক, তাহলে শিক্ষামন্ত্রীদের চাকরিতে পুনর্বহাল করবে, এটাই আশা করব। কত সংখ্যা সেটা, মানে শিক্ষামিত্র? আমাদের হিসাবে প্রায় 1400 শিক্ষামিত্র আমাদের রাজ্যে আছে। 1400 শিক্ষামিত্রকে বামেরাই চাকরি পাইয়ে দিল বলা যায় তাহলে। 1400 শিক্ষামিত্র তারা এই যে সর্বশিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযানে কাজ করছিল, এবং যারা ড্রপ আউটস, স্কুল ছুট, তাদেরকে মেইন স্ট্রিম করে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করছিল। এবং আজকে ডিভিশন বেঞ্চের রায় উল্লেখযোগ্যভাবে কোর্ট সে কথা উল্লেখ করেছে যে এখনও ড্রপ আউটসের সংখ্যা কমেনি, বরং বাড়ছে। ফলে শিক্ষামিত্রদেরকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ওনার দায়িত্ব ছিল যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে তার তালিকা প্রকাশ করা, যাতে যোগ্য প্রার্থীদের চাকরি না যায়, করলেন না। এই ছেলেগুলো রাস্তায় বসে বসে কাঁদছে, তাদের পরিবার কাঁদছে, তাদের বাচ্চাগুলো, শিশুগুলো তারা তো উপলব্ধিও করতে পারছে না যে তাদের পরিবারের উপর দিয়ে কী যাচ্ছে। একটা সমাজ পিছিয়ে গেল। যে স্কুলগুলোতে তারা চাকরি করছিলেন, সেই স্কুলগুলো সমস্যার মধ্যে পড়ল। যে স্কুলগুলোতে অযোগ্য প্রার্থীরা নিযুক্ত হয়েছিলেন, সেই স্কুলগুলোও পিছিয়ে গেল। ফলে পুরো সমাজ ব্যবস্থাকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করণীয়, রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে থেকে তিনি তা করলেন। কোট আনকোট আপনারা যারা মামলা বাবুর রয়েছেন, তারাই তো আপনারা এই শিক্ষা ব্যবস্থাটাকে দায়িত্ব নিয়ে শেষ করে দিচ্ছেন। আমরা চেষ্টা করছি যে এই যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষার, এগুলোকে কীভাবে বাঁচানো যায়। আর এটাকে বাঁচাতে গেলে যারা যোগ্যতার নিরিখে চাকরি পায় তাদেরকেই নিযুক্ত করতে হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আপনি ভেবে দেখুন, একটি ছেলে সে যদি ঘুষ দিয়ে স্কুল টিচার হয়, তাহলে তার নীতি নৈতিকতা কোথায় নেমে যাবে? সে তার আগামী প্রজন্মের ছাত্রকে কী শেখাবে? আর একই সঙ্গে একটি যোগ্য ছেলে, সে যদি স্কুলে পড়ায়, তার মোরাল কত হাই থাকবে? সে তার ছাত্রকে কী শেখাবে? তাই যে স্কুল, যে কলেজ, যে শিক্ষা প্রতিষ্ঠান আগামী প্রজন্মকে তৈরি করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কি ঘুষের রাজত্ব চালাবেন নাকি নীতির প্রতিষ্ঠা করবেন? আমরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে নীতির ভিত্তিতে প্রতিষ্ঠা করতে চাই, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে চাই, তারা সবসময় চাইব যোগ্যতার নিরিখেই চাকরি পাক, ঘুষ দিয়ে নয়। মানে ঘুষ দিয়ে চাকরি পাবে না, কিন্তু চিরকুট দিয়ে চাকরি পেলে সেটা জাস্টিফাইড হবে কি? চিরকুট বলুন, ঘুষ বলুন, কোনো কিছুতেই জাস্টিফাই করা যায় না। যা এই বাজারে ভাসানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, গত 15 বছরের উপর ক্ষমতায় থেকে তা প্রমাণ করতে পারেননি। তার হাতে পুলিশি ব্যবস্থা ছিল, তার হাতে ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল। তিনি কখনো মুখে যা বলছেন তা আইন দিয়ে প্রমাণ করতে পারেননি। ফলে রাজনৈতিক স্টেটমেন্ট ছেড়ে দিন, যদি ক্ষমতা থাকে সামনে নিয়ে আসুন। আজ পর্যন্ত বামপন্থীদের একটি নেতার বিরুদ্ধেও কালি লাগাতে পারেনি এই সরকারের। বরং যারা অন্যায়ের প্রতিবাদ করতে গেছে, সে যুব নেতৃত্ব হতে পারে, ছাত্র নেতৃত্ব হতে পারে, তাদের বিরুদ্ধে মিথ্যা কেস দায়ের করেছে। দাদা, এখানেই প্রশ্ন থাকবে যে রাজ্যের প্রধান বিরোধী দল তারাও রাস্তায় নেমেছে, সিপিএম অন্যান্য দলও নেমেছে, কিন্তু প্রধান বিরোধী দল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে ফান্ড রয়েছে, মুখ্যমন্ত্রীর ফান্ড, সেই ফান্ড থেকে এদেরকে, অর্থাৎ যাদের চাকরি গেল তাদের যেন বেতন চালিয়ে যাওয়া হয়। শুভেন্দু অধিকারীর পরিবার থেকে কজন চাকরি পেয়েছে? আচ্ছা, মমতা ব্যানার্জি গতকাল প্রেস কনফারেন্স থেকে একটা ইঙ্গিতও দিয়েছেন যে একটি বিশেষ জেলা থেকে কারা কারা চাকরি পেয়েছেন উনি জানেন, আর কিভাবে পেয়েছেন তাও জানেন। আর আমরা জানি যে
গ্রুপ বি গ্রুপ সিতে একটা বড় অংশের নিয়োগ হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আর যখন হয়েছে তখন শুভেন্দু অধিকারী, যিনি এখন বিরোধী দলের নেতা, বিজেপির বোধহয় যেটা বললেন আপনি, আমি জানি না উনি কোন দলে এখন আছেন, তখন তিনি তৃণমূলে ছিলেন। ফলে তিনি যখন রাজ্যের মন্ত্রী ছিলেন, মেদিনীপুরে ছিলেন, তখন তার জেলা থেকেই এতগুলো বেআইনি অন্তর্ভুক্ত হয়েছে। তার তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, সিবিআইয়ের কাছেও তার তালিকা আছে। এই শুভেন্দু অধিকারী, তাকে আমরা দেখেছি নারদার টাকা নিতে। ফলে আমরা জানি এই বিরোধী দলনেতা কে, তিনি কি বলছেন তাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। দাদা, এসএসসি সাংবাদিক সম্মেলন করেছে এবং তারা বলছে যুদ্ধকালীন তৎপরতায় নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ পেয়েছে তারা, সরকারের চিঠিও পেয়েছে। তৎপরতা তারা দেখান, সঙ্গে যেন নিরপেক্ষতাও থাকে, যেন আবার একবার আমাদেরকে কোর্টে না আসতে হয়, যেন আবার একবার নিয়োগ প্রক্রিয়া বাতিল না হয়। যা পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটে গেল, তা পশ্চিমবঙ্গের এই দীর্ঘদিনের ঐতিহ্য। যে রাজ্য থেকে আপনি সেলুলার জেলে গেলে দেখবেন যে কত সংখ্যক স্বাধীনতা সংগ্রামী আছে, যারা দেশের স্বাধীনতার জন্যে আত্মবলিদান করেছে। যে রাজ্যের মানুষ, যে রাজ্য সেই ঐতিহ্য বহন করে, সেই রাজ্যকে আপনি কোথায় নামিয়ে নিলেন? সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে রক্ষা করবেন, এইটাই হচ্ছে আমাদের বিনীত নিবেদন। আপনারা আশঙ্কা করছেন আবার দুর্নীতি হবে, আবার 3 মাসের মধ্যে যে নিয়োগের কথা বলা হচ্ছে তাতে? যে রাজ্যের দায়িত্বেই আছে চোরেরা, তারা চুরি করবে, এটাই স্বাভাবিক। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে চুরি না করে। পুলিশের ভূমিকা পুলিশ আর পালন করছে না, এখন সাধারণ মানুষ করছে। দেখুন, যে কোনো তদন্ত করতে গেলে আমরা হাই করে বা নিচের করে গিয়ে বলে দেখুন এই কোনো তদন্ত হয়নি। সাধারণ, আমরা তো এক্সপার্ট নই, তাহলে আমরা পুলিশের বিরুদ্ধে বলি যে এইগুলো করছে, যারা তদন্ত করার কথা। পুলিশরা, শাসন ব্যবস্থা দায়িত্বে যারা আছে, তারা আর করছে না কাজ। আইনে শাসন প্রতিষ্ঠা করার দায় এখন সাধারণ মানুষের। আর একটা শেষ প্রশ্ন, সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি বলছেন যে ধর্ম নিয়ে যে রাজনীতি করা উচিত নয়, এবং সেটা বিজেপি এবং সিপিএম করে যাচ্ছে। তার পরিবর্তে শিক্ষার বেসরকারীকরণ, মানুষের সিপিএম না, বিজেপি এবং তৃণমূল করে যাচ্ছে। বিজেপি এবং তৃণমূল করে যাচ্ছে, তার পাল্টা হিসেবে কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা, বেসরকারীকরণ রোধ, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার যে সময় রয়েছে, বাংলার মানুষ এবার হারে হারে সেটা বুঝতে পারছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে সংবিধানের যতগুলো সংস্থা আছে, নিরপেক্ষ সংস্থা, সবকটাকে প্রায় নষ্ট করে ফেলা হয়েছে। সেটা নির্বাচন কমিশন হতে পারে, সেটা সিএজি হতে পারে, সেটা সিবিআই হতে পারে, সেটা আর 5টা পিএসসি হতে পারে। হ্যাঁ, আর এই শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব ভেঙে পড়েছে। দেখুন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে। এবার এইচএসে একটা বিরাট সংখ্যক মেয়েরা, কম মেয়ে পরীক্ষা দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে। আর তার নির্দেশিকা আপনারা দেখেছেন, লন্ডনে মুখ্যমন্ত্রী পেছনে পেছনে হাঁটছেন। তাহলে রাজ্যকে পেছনে ঠেলে দিচ্ছেন নেতৃত্ব দিয়ে যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। দেশকে পেছনে ঠেলে নিয়ে যাচ্ছেন নেতৃত্ব দিয়ে, যার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আর তাদেরকে নেতৃত্ব দিতে যায়, তার নাম হচ্ছে আরএসএস। সেই আরএসএস সংবিধানই ধর্ম নিয়েই খেলা করে। আমি একজন সাধারণ শিক্ষামিত্র। আমি জাবরা জুনিয়র হাই স্কুলে 2014 সালে আমাদেরকে জয়েন করানো হয়। তার আগে 2004 সাল থেকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে শিক্ষামিত্র হিসাবে নিযুক্ত করি। 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়াশোনা করাই। তারপরে সরকার অলিখিতভাবে আমাদেরকে বসিয়ে দেয়। কিন্তু কত বছর কাজ করেছিলেন আপনারা? আমরা মোটামুটি 7-8 বছর কাজ করেছিলাম। তখন কিন্তু সরকারের কোনো স্টাইপেন্ড বা ভাতা পেতেন? হ্যাঁ, তখন আমরা ভাতা পেতাম। তখন প্যারা টিচারদের যে স্লেব, সেই স্লেব অনুসারে আমরা ভাতা পেতাম। আমরা সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত কর্মচারী। কত দেওয়া হতো আপনার তখন? আমাদেরকে তখন 1000 টাকা থেকে শুরু করে, এবং 1000 থেকে মোটামুটি 2400 টাকা অবধি আমরা কাজ করেছি। সরকার আমাদেরকে তার বসিয়ে দিল। প্রথমে বসিয়ে দেওয়ার পরে আমরা আন্দোলন করি, সরকারের কাছে যাই, শিক্ষা দপ্তরের আলোচনা করি। বামফ্রন্ট সরকার তৎকালীন থাকাকালীন আমাদের 60 বছরের কাজ নিশ্চয়তা থাকা সত্ত্বেও আমাদেরকে বসিয়ে দিই। যখন আমরা বিকাশ ভবন
শিক্ষামন্ত্রী নবান্ন অভিযান করে কোনো সুরা না পায়, আমরা পথে বসি, আমরা অনশনে বসি। অনশনে বসার পরে সরকার আমাদেরকে কী করেছে, সরকার আমাদেরকে একটা চুক্তি করিয়ে দিয়েছে অ্যাজ এ এডুকেশন ভলেন্টিয়ার হিসাবে। যে ছাত্রগুলো আমাদের স্কুলে পড়তো তাদেরকে দিয়ে দিয়েছে ফর্মাল স্কুলে, এবং যেই সব ফর্মাল স্কুলে আমরা ভর্তি করিয়েছি সেই সব ফর্মাল স্কুলে পড়ানোর জন্য একটা এডুকেশন ভলেন্টিয়ার হিসাবে পড়ানোর জন্য দায়িত্ব। আমরা পড়াশোনা করাই, রীতিমতো 2400 টাকা করে আমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হয়। কতদিন দেওয়া হয়েছিল? মোটামুটি বছর দেড়েক দেওয়া হয়েছে। তারপরে অলিখিতভাবে কোনো কিছু নোটিশ ছাড়াই, কোনো কিছু ছাড়াই আমাদের স্টাইপেন্ড বন্ধ করে দেয়। যখন সেই বন্ধ করে দেয়- স্টাইপেন্ড কি রাজ্য সরকার দিত? হ্যাঁ, রাজ্য সরকার। সেই স্টাইপেন্ড বন্ধ করে দেওয়ার পরে আমাদের পেটে লাথি মারার মতো অবস্থা। আমাদের তখন চোখ আর দিশা সব কিছু মনে হয় অজ্ঞান শূন্য হয়ে গেছি। এই মুহূর্তে আমরা আবার কলকাতা ছুটলাম, সেই সুদূর আমরা শিক্ষামিত্র কোচবিহারে আছে আমাদের শিক্ষামিত্র, সেই অত দূর থেকে শিক্ষামিত্র আবার বিকাশ ভবনে দৌড়াদৌড়ি করি, কিন্তু কোনো আধিকারিক আমাদের সঙ্গে কোঅপারেশন করেনি। তারপরে মামলা করলেন? তারপরে আমরা 2016 সালে মামলা করি। 2016 সালে মামলা করলাম। 2016 সাল থেকে 2023 সাল অবধি টানা আমাদের কেস চলে, সিঙ্গেল বেঞ্চে কেস চলে। তো সিঙ্গেল বেঞ্চে আমাদের রবীন্দ্রনাথ মহাশয় জাস্টিস, উনি আমাদেরকে 60 বছরের নিশ্চয়তা প্রদান করেন, বাকিয়া প্রদান করার জন্য সরকারকে অনুমতি দেয়। কিন্তু সরকার আমাদের বিরুদ্ধে গিয়ে আপিল করে দেয় এবং ডিভিশন বেঞ্চে চলে যায়। তখন আমরা আবার ডিভিশন বেঞ্চে রাজশেখর মান্তার আমাদের কেস চললো। কারণ 2023 সালের এপ্রিল মাসে আমাদের সিঙ্গেল বেঞ্চের রায় বেরিয়েছিল। এবার সেই রায় চলতে আবার সেই 2 বছর 2025 সালের 4 তারিখে, এপ্রিল মাসের 4 তারিখে আমাদের রাজশেখর মান্তা সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে এবং আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। আমাদেরকে বলেছে এনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক সরকারকে। আমরা সেই সুযোগের ভিত্তিতে বসেছি, কিন্তু সরকারকে 8 সপ্তাহের গাইডলাইন দেওয়া সত্ত্বেও। কবে রায় দিয়েছে? কত তারিখে রায় দিয়েছে? 4 তারিখে রায় দিয়েছে। সেই রায়ে কি বলা হয়েছে? সেই রায়ে বলা হয়েছে যে এনারা শিক্ষামিত্র সর্বশিক্ষা মিশনের আন্ডারে, সর্বশিক্ষা মিশন গোটা ভারতবর্ষের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশনে চলে, সেই রুলস অ্যান্ড রেগুলেশনে এদের বকেয়া প্রদান করতে হবে এবং এদেরকে 60 বছর কাজে বহাল রাখতে হবে। তো এখনো পর্যন্ত কোনো সরকার রেসপন্স দিয়েছে? না, এখনো অবধি সরকার আমাদের সঙ্গে কোনো রেসপন্স করেনি এবং আমাদেরকে কোনো তলবও করেনি। কি মনে হচ্ছে হাইকোর্টের রায় কি মান্যতা দিয়ে আপনাদের সরকার যে এগ্রিশন মোডে চলছে, ওনার কাছে করজোর করে নিবেদন, আর খেলা করিয়েন না আমাদের সঙ্গে। আমাদের এই ক্ষুদ্র জীবন, এই ছোট জীবনে আর কতদিন বাঁচবো? বয়স হয়ে গেছে, আমাদের চাকরিটা চুল পেকে গেছে, উনি আর কদিন বাঁচবেন? চাকরিটা তুমি দাঁড়াও, তুমি তোমাকে দেখাও। ওনার শেষ অবস্থা, উনি আর কদিন বাঁচবেন? ওনার শেষ অবস্থা, উনি শেষ, সংসার চলে না। ওনাকে নিয়ে আমরা বসেছি যেন আমাদের কাজটাকে সরকার ফিরিয়ে দেয়, আমাদের যেটুকু বকেয়া আছে সেইটুকু বকেয়া যেন দেয়, যেন আমরাও সম্মানের সহিত শিক্ষককে সম্মানের সহিত, উনি আজকে লড়াই করছেন 26,000 শিক্ষক, উনারা বঞ্চিত। আমরা কি? আমরা তো 2010 সাল থেকে বঞ্চিত। আমাদেরকে বঞ্চিত রেখে সরকার এইটা অন্যদেরকে বঞ্চিত বলতে পারতাম। সব থেকে কষ্ট তো আমরা পেয়েছি। আমাদেরকে প্রথমে সরকার একটা জায়গায়, আমরা হাই স্কুলের টিচার, আমাদেরকে হাই স্কুল, আমরা গ্র্যাজুয়েশন পাস করে আমাদের বিএসসি সায়েন্স ডিগ্রি, আমাদের বিএ পাস ডিগ্রি নিয়ে আমরা সবাই ভর্তি হয়েছি। আমরা সেই যোগ্যতা নিয়ে স্কুলে পড়াশোনা করেছি। আমাদের ছিল কমিউনিটি টিউটার, আমরা কমিউনিটি টিউটার, লোকাল বডিকে মেনটেন করা, স্কুল ছুটদেরকে নিয়ে আসা, সমস্ত দায়িত্ব থেকে এখন আমরা আজও স্কুলে কাজ করে যাই। আমি জাবরা জুনিয়র হাই স্কুলে আজও শিক্ষামিত্র হিসাবে কাজ করে যাচ্ছি এবং আমাদের যে স্যার মাস্টার ছাত্র তাদের মধ্যে যে কমিউনিকেশন সেটা সবসময় বজায় রেখে চলেছি। সরকারের উচিত, যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি জিরো গ্রাউন্ডে এসে তদন্ত করে দেখুন শিক্ষামিত্ররা কী কাজ করেছে এবং ওনারা কী করতে পারে। আপনি আপনার কাছে আর ছাড়া করবেন না, আপনি আমাদের কথাটা শুনুন, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে পাইয়ে দিন। আপনার কাছে করজোর করে আমাদের এটাই নিবেদন। এর থেকে আর কি বলবো আপনাকে? আপনার নাম? আমার নাম সুশান্ত উপাধ্যায়। আমি জাবরা জুনিয়র হাই স্কুলে এজ এ শিক্ষামিত্র হিসাবে 2013 সালে নিযুক্ত হই। এখন অবধি কন্টিনিউ আমি কাজ করে যাচ্ছি। এখন কি আপনি কোনো স্টাইপেন্ড পান? স্টাইপেন্ড পাচ্ছি না, আমাকে ওই এডুকেশন ভোল্টিয়ার শিক্ষা করছে। কালকে মুখ্যমন্ত্রী বললেন ইন্ডোর স্টেডিয়ামে যে আপনারা ভলেন্টিয়ারি কাজ করুন। ওনারা তো মুখের উপর বলে দিলেন যে আমরা বিনা টাকায় কেন কাজ করতে যাবো। আমরা 2016 সাল থেকে 2015 সাল থেকে আমরা বিনা টাকায় কাজ করে যাচ্ছি স্কুলে। কিসের জন্য? যে টিউশনটুকু অন্তত করতে ছাত্রদেরকে পড়াতে পারি, ছাত্ররা যেন আমাদের কাছে টিউশনটুকু করতে পারে, ওইটুকু দিয়ে সংসার চালাচ্ছি। আর কি করব? সরকার এই মতো অবস্থায় আমরা চাকরি বাকরিতে যেতে পারছি না, আমাদের বয়সের দাড়ি পেকে গেছে, আমরা সবাই 40-এর উপরে। আমরা আর কি করবো? আমাদের আর 15-20 বছর চাকরি আছে। যদি সরকার মেনে নেয় তাহলে সরকার
এইটুকু মানব যে সরকার আমাদের উপর কৃপা করেছে, মানবিক সরকার আমাদেরকে মানবিক দিকটা দেখান। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।